এই নিট ইউজি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের তো রেজাল্ট সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে এবং তোমরা মোটামুটি ভাবে প্রত্যেককে যারা যারা অ্যাসপিরেন্ট ছিলে এবং ভালো রকম একটা মার্কস বা র্যাঙ্ক গেইন করেছো, তোমরা এটুকু কনফার্ম প্রায় হয়ে গিয়েছো যে তোমাদের স্টেট কোটার থ্রু কোনো একটা কলেজ পাবে নাকি অল ইন্ডিয়া কোটার থ্রু পাবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অল ইন্ডিয়া কোটার থ্রু পাবে তোমাদের জন্য স্পেসিক্যালি আজকের এই ভিডিওটা, কারণ আমি আজকের এই ভিডিওতে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিং হয়, যেটা আমাদের এমসিসি কন্ডাক্ট করে, সেই এমসিসির পুরো কাউন্সেলিং এর প্রসিডিওরটা নিয়ে ডিসকাস করবো। আর তোমরা যারা স্টেট কোটার আন্ডারে একটা সেফ জোনে রয়েছো, তো তাদের জন্য পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেবো যে স্টেটের কিভাবে আমাদের স্টেট কোটার কাউন্সেলিং এর পুরো বিষয়টা হয় তাদের জন্য। তবে ফর বোথ ক্যান্ডিডেটের জন্য রিকোয়ার্ড কি কি ডকুমেন্টস আছে যেগুলো তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে, সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আগে বানিয়ে দিয়েছি। ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবে। আর যারা এটা বুঝতে পারছো না যে স্টেট কোটার আন্ডারে তোমাদের এমবিবিএস হোক, বিডিএস হোক, বা আমাদের আয়ুর্বেদা, ভেটেরিনারি কিংবা হোমিওপ্যাথি যেটাই হোক না কেন, তুমি সেফ জোনে রয়েছো কিনা বা কোনো সিট পাবে কিনা গভর্নমেন্ট কলেজ হোক বা সেমি গভর্নমেন্ট কলেজ হোক, তো সেগুলোর জন্য সেপারেট করে আমি ভিডিও বানিয়ে রেখেছি। যারা এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে। ওকে, তো আজকে মেনলি আমি এমসিসি পুরো কাউন্সেলিং এর প্রসিডিওরটা ডিসকাস করে একদম রাউন্ড 1 এর আগের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? এবং খুব যত্ন সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ কোথাও যদি স্কিপ করে যাও, কোথাও যদি কোনো ইনফরমেশন মিস করে যাও, তাহলে কিন্তু অনেক বড় কিন্তু এফেক্ট কিন্তু তোমার পড়তে পারে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং এর জন্য, কারণ কাউন্সেলিং এর প্রসেসটা একটু কমপ্লেক্স জিনিস রয়েছে, ঠিক আছে? তো এক এক করে আমি সমস্ত কিছু ডিসকাস করে দেবো, চিন্তার কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে সমস্ত কিছু নেট রিগার্ডিং আপডেটও পেয়ে যাবে, তার পাশাপাশি ডিউরিং কাউন্সেলিংও মানে অনেকটাই হেল্প কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো তারা জয়েন হতে চাইলে সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, এবার আমরা যদি প্রথম আসি, আমাদের এমসিসির কাউন্সেলিংটা কিসের জন্য হয় আশা করি প্রত্যেকে সবাই জানো, যে 15% হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোর জন্য, এবং 100% হচ্ছে সিট থাকে আমাদের এইমস, তারপর জিপমার, তারপর আমাদের আরো যে ডিমড ইউনিভার্সিটি রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেই সমস্ত কিছুগুলোর আমাদের 100% সিটের জন্য এই কাউন্সেলিংটা চলে। আর একটা জিনিস, যে আমাদের ডাব্লিউবিএমসিসি বা এমসিসির কাউন্সেলিং কখন হয় বা কিভাবে হয় সেটা যদি তোমাদের জানিয়ে রাখি, তাহলে বলবো যে রাউন্ড কিন্তু সব সেম। এমসিসিরও রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং তারপরে হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি, ঠিক আছে? এটা হয়। আর এইদিকেও কিন্তু সেই সেম, ডাব্লিউবিএমসিসি মানে আমাদের স্টেট কোটার কাউন্সেলিংও সেম, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং তারপরে স্ট্রে ভ্যাকেন্সি হয়। বা স্ট্রে ভ্যাকেন্সি আমাদের ডাব্লিউবিএমসিসি বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো কোনো সময় 2-3 বার এর মতন হয়, যতক্ষণ সিট থাকছে ততক্ষণ থাকবে, ঠিক আছে? এবার কাউন্সেলিংটা হয় হচ্ছে আমাদের এইভাবে, ঠিক আছে? এইভাবে হয়, মানে যখন এমসিসি রাউন্ড 1 হচ্ছে, এটাই ফার্স্ট শুরু হয়। এবার রাউন্ড 1 যখন প্রায় মিডিল বা প্রায় অনেকটা শেষের দিক করে, ঠিক সেই সময়তে আমাদের ডাব্লিউবিএমসিসি রাউন্ড 1 শুরু হয়। আবার এটা যেই মোটামুটি প্রায় শেষের দিকে, তখন এদিকে রাউন্ড 2 এর জন্য সমস্ত কিছু শুরু হয়ে যায় এমসিসির। আবার সেম ভাবে এটার মিডিল পোর্শনে এইদিকে রাউন্ড 2, এদিকে রাউন্ড 3, এইদিকে রাউন্ড 3, এইভাবে কিন্তু আমাদের কাউন্সেলিং প্রসেসটা চলে। তো ফার্স্ট যেটা শুরু হবে সেটা আমাদের এমসিসি কাউন্সেলিং। এবার এমসিসি কাউন্সেলিং এর যদি এক্সপেক্টেড ডেট জিজ্ঞাসা করো, তাহলে বলবো তোমরা ধরে রেখো আমাদের জুলাইয়ের শেষ দিক করে, ঠিক আছে? জুলাইয়ের লাস্ট উইক দিক করে, বা আফটার 20, ঠিক আছে? আফটার 20 জুলাই, তো এরকম দিক করে কিন্তু আমাদের এমসিসির যে কাউন্সেলিং সেটা শুরু হতে পারে, অর্থাৎ বুঝতে পারছো ডাব্লিউবিএমসিসির প্রায় আগস্টের প্রথম দিক করে কিন্তু শুরু হতে পারে। ওকে, তো ফার্স্টে এই কয়েকটা জিনিস বলে রাখলাম। এরপর যদি একটা অনেকের ডাউট রয়েছে যে দাদা আমাদের কোনো ক্যাটাগরি চেঞ্জ করা যায় কিনা বা ক্যাটাগরির কনভার্সন হয় কিনা, তো এমসিসির জন্য আমি বলছি, ডাব্লিউবিএমসিসি বা স্টেট কোটার ক্ষেত্রে হয় কিনা সেটা আমি যখন ওটার ভিডিও দেবো সেখানে বলবো। বাট এখানে এমসিসির জন্য যদি বলি, এখানে হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিল আপ করেছিল তারা কোনো আদার্স ক্যাটাগরিতে চেঞ্জ করতে পারবে না, মানে জেনারেল থেকে ইডাব্লিউএস বা জেনারেল থেকে ওবিসি বা ইত্যাদি কোনোতে কোনো কনভার্সন তোমরা করতে পারবে না। বাট যারা আদার্স অন্য কোনো ক্যাটাগরি হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে, সেটা হতে পারে ইডাব্লিউএস, হতে পারে ওবিসি বা এসসি বা এসটি, তো তোমাদের কাছে একটা অপশন আসবে, তোমাদের ওই ক্যাটাগরিটার থেকে জেনারেলে কনভার্ট হওয়ার, মানে নিজেদের মধ্যে ইন্টার কনভার্সন কিন্তু হবে না, যে ইডাব্লিউএস থেকে ওবিসি যাবে, ওবিসি থেকে ইডাব্লিউএস, এগুলো হবে না। ওটার থেকে জেনারেল হতে পারবে, আদারওয়াইজ ওটাতেই থাকতে হবে, ঠিক আছে? আর ওটাতে তখনই থাকবে যদি তোমার কাছে ভ্যালিড সার্টিফিকেট থেকে থাকে। যদি না থেকে থাকে, তাহলে কাউন্সিলিং রেজিস্ট্রেশনের সময় জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করবে, তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট রিগার্ডিং কোনো প্রবলেম কিন্তু আসবে না। তো এই বিষয়টাও মেন কাউন্সেলিং শুরু হওয়ার আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর ডকুমেন্ট সমস্ত কিছু দেখে নিও, সেই মতন ডকুমেন্টস রেডি করতে থাকো। এবার আমি তোমাদেরকে এক এক করে পুরো কাউন্সেলিং, যেটা আমাদের একদম রাউন্ড 3 পর স্ট্রে ভ্যাকেন্সি, সেই পর্যন্ত কিভাবে কি হয়, কোন স্টেপে কি করতে হয়, কি করলে বেরিয়ে যাবে, কি করলে থাকবে, সিট থাকবে, ফ্রি এক্সিট, সব কিছু ডিটেলস আমি ডিসকাস করে দেবো। তোমাদের ফার্স্ট আসবে হচ্ছে আমাদের
রাউন্ড 1, ঠিক আছে, আমাদের হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে রাউন্ড 1। এখানে যা যা প্রসিডিওরটা রয়েছে পুরোটা হচ্ছে আমাদের রাউন্ড 1 এর জন্য। তো সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে, যে টাইম টেবিল দেওয়া থাকবে, একটা শিডিউল দেওয়া থাকবে, শিডিউলে তো তোমাদের বলা থাকবে যে কত তারিখ থেকে আমাদের কাউন্সেলিং এর জন্য মানে ফার্স্ট রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে, কবে থেকে চয়েস ফিলিং শুরু হবে, চয়েস লকিং এর কি ডেট আছে, সমস্ত কিছু শিডিউল দিয়ে দেবে এবং আমি ওগুলো পরবর্তীতে জানিয়ে দেবো। তো যে টাইম পিরিয়ডটার মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে, একটা মোটামুটি 2-3 দিনের মতন টাইম থাকে, তো সেই টাইমটার মধ্যে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কোথা থেকে? অফিসিয়াল ওয়েবসাইট www.mcc.nic.in, এই ওয়েবসাইট থেকে গিয়ে পরে তোমাদেরকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করার পর একটা ফি পেমেন্ট করতে হবে, 2 রকম ফিস পেমেন্ট করতে হবে। তারপর তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে এবং অ্যাট লাস্ট চয়েস লকিং করতে হবে। চয়েস লকিং এর জন্য কিছু ঘন্টায় টাইম দেওয়া হয়। তো যদি কেউ চয়েস লকিং করতে ভুলেও যায়, তো লাস্ট সেভ করা চয়েস ফিলিংটাই তার অটো লক হয়ে যায়, ঠিক আছে। তো চয়েস ফিলিংটা নিয়ে অত চাপের কিছু না, বাট রেকমেন্ড করা হয় চয়েস লকিং যেন নিজেরা ম্যানুয়ালি করা হয়। ওকে, তো এটা গেল। এবার ফি পেমেন্টের নিয়ে যদি বলি, ফি এখানে আমাদেরকে 2 রকম ফিস দিতে হয়, একটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফিস আর একটা হচ্ছে আমাদের সিকিউরিটি ডিপোজিট। তো যেটা রেজিস্ট্রেশন ফিস সেটা হচ্ছে নন রিফান্ডেবল, অর্থাৎ সেটা কিন্তু তুমি আর ফেরত পাবে না। আর যেটা আমাদের সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু কন্ডিশন বেসিসে কিন্তু তুমি ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। কি কন্ডিশন আমি জানিয়ে দেবো, বাট আগে ফিজটা যদি বলি, তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল এবং ইডাব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করেছো, তো তাদের জন্য নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিজ লাগবে হচ্ছে 1000 টাকা, আর ওবিসি এসসি এসটি দের জন্য লাগবে হচ্ছে 500 টাকা, ঠিক আছে। এগুলো হচ্ছে ফর সেন্ট্রাল ইউনিভার্সিটি, এইমস, জিপমার, এএফএমসি এই সমস্তগুলোর জন্য। আর যদি কেউ ডিমড ইউনিভার্সিটিও তুমি তোমার চয়েস ফিলিং লিস্টের মধ্যে রাখতে চাও বা সেটার জন্য তুমি কাউন্সেলিংটা করাতে চাও, তো তাদের জন্য কিন্তু ফর অল ক্যান্ডিডেট, তাতে তুমি যে ক্যাটাগরিরও হও না কেন, তোমাকে রেজিস্ট্রেশন ফিজ হিসেবে নন রিফান্ডেবল 5000 টাকা কিন্তু তোমাকে পেমেন্ট এখানে করতে হবে। আর সিকিউরিটি ডিপোজিট যেটা কন্ডিশন বেসিসে রিফান্ডেবল, তো সেটার জন্য জেনারেল ক্যান্ডিডেটদের এবং ইডাব্লিউএস দের ক্ষেত্রে 10,000 টাকা পেমেন্ট করতে হবে, ওবিসি এসসি এসটি দের জন্য 5000 টাকা, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা যে ডিমড ইউনিভার্সিটি রয়েছে সেগুলোকে তোমরা রাখছো, তো তাদের জন্য কিন্তু অল ক্যান্ডিডেটদের জন্য 2 লাখ টাকা কিন্তু এখানে তোমাদেরকে ডিপোজিট করতে হবে। এবার এই পুরোটাই কিন্তু রিফান্ডেবল কন্ডিশন বেসিসে, আর এটা হচ্ছে নন রিফান্ডেবল। এবার যদি আমি যদি কয়েকটা কন্ডিশন বলি, ধরো কোনো একটা ক্যান্ডিডেট সে জেনারেল থেকে বিলং করে এবং সে শুধুমাত্র গভর্নমেন্ট গুলো বা ডিমড ইউনিভার্সিটি রাখতে চায় না, তাহলে তাকে কিন্তু টোটাল 11,000 টাকা পেমেন্ট করতে হবে, 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট এবং 1,000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস, টোটাল 1,000, টোটাল 11,000। যদি কেউ ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটের মধ্যে থেকে হয়ে থাকে, তাহলে এইদিকের 5,000 আর এদিকের 500, টোটাল 5,500 কিন্তু তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। আর যদি এর সাথে ডিমড ইউনিভার্সিটি কেউ অ্যাড করে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু ধরো যে মানে ক্যাটাগরিরই হোক না কেন, সে যদি ডিমড ইউনিভার্সিটিও নিজের লিস্টে রাখতে চায়, তাহলে তাকে কিন্তু টোটাল পেমেন্ট করতে হবে 2,05,000 টাকা, 2 লাখ টাকার সিকিউরিটি ডিপোজিট এবং 5,000 টাকা হচ্ছে নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফিস। ওকে, তো ফিজের ব্যাপারটা আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারলাম। তো এরপর হচ্ছে আমাদের ফার্স্ট এটা চলে গেল। এবার আমাদের একটা ডেট দেওয়া থাকবে ওই শিডিউলটার মধ্যেই, যে কবে আমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, মানে জানতে পারা যাবে যে কে কোনটা পেলো বা কোনটা কার এলো না। তো সেটা যেদিন দেবে রেজাল্ট আসবে, বা রেজাল্টে 2টো কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে তার অ্যালটমেন্ট আসেনি, মানে কোনো কলেজ সে পায়নি যেমনটা চয়েস ফিলিং করেছে, আর একটা হচ্ছে হ্যাঁ পেয়েছে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং কিন্তু হচ্ছে মোস্ট ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে একজন যে খুব ভালো র্যাঙ্ক করেছে মানে সে যে একটা ভালো কলেজ পেয়ে যাবে তা কিন্তু নয়, তাকে চয়েস ফিলিংটা ঠিকঠাক করতে হবে, তবে গিয়ে সে ভালো কলেজ পাবে, আদারওয়াইজ কিন্তু সে ভালো কলেজ কিন্তু পাবে না। ইভেন হয়তো সে হয়তো কোনো কলেজ নাও পেতে পারে। তো চয়েস ফিলিংটা কিন্তু খুব ঠিকঠাক করতে হবে এবং সেখানে তোমাকে প্রেফারেন্স অনুযায়ী, নিজের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু লিস্টটা বানাতে হবে, ঠিক আছে। মানে তুমি যেটা সব থেকে বেশি চাইছো, যেটা তোমার ড্রিম ইনস্টিটিউশন, সেটাকে তুমি একদম উপরে রাখবে, তাতে তুমি সেটা পাও বা না পাও, তোমার র্যাঙ্কে সেটা আসবে না, সেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তোমাকে এখানে যখন তুমি লিস্টটা বানাবে, তোমাকে ভুলে যেতে হবে তুমি কত র্যাঙ্ক করেছো, তোমাকে সেটা ভুলে যেতে হবে। সেই ভেবে তোমাকে এখানে এক এক করে সাজাতে হবে যে তুমি তোমার কোনটা ড্রিম কলেজ, এবং অবভিয়াসলি এটা প্রত্যেকেরই থাকে এইমস দিল্লি। তো ম্যাক্সিমাম আমি তোমাদের প্রত্যেককেই বলবো একদম ফার্স্ট চয়েস থাকবে এইমস দিল্লি, তাতে তোমার নাই আসুক কোনো প্রবলেম কিছু নাই, কারণ ওখানে তো কোনো লিমিট নেই যে তুমি এতগুলো চয়েস দিতে পারবে, লিমিট নেই। সো ইউটিলাইজ করো, যতগুলো রয়েছে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো ফার্স্ট চয়েস এটা গেল। দেন তুমি নিজেকে বলবে যে ঠিক আছে, এটা আমি যদি না পাই তাহলে আমি এর পরে কোনটাকে আমি প্রেফার করছি, যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে তোমার এখানে সেকেন্ড চয়েস। দেন আবার এটাকেও বাদ দিতে হবে, তারপরে নিজেকে বলতে হবে যে তাহলে এটা যদি না আসে তখন আমি কোনটায় যেতে চাই, যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে থার্ড চয়েস। তো এইভাবে কিন্তু প্রেফারেন্স লিস্টটা কিন্তু তোমাকে বানাতে হবে, এবং এটা হচ্ছে প্রপার একটা চয়েস ফিলিং লিস্ট বানানোর একটা পদ্ধতি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে এবং তার পরবর্তীতে চয়েস লকিং করতে হবে। ওকে, তো এবার অ্যালটমেন্ট তোমাদের এলো। এবার অ্যালটমেন্টে কিছু কিছু জনের এই লিস্ট অনুযায়ী, এবার ধরো অবভিয়াসলি ধরো যার
আমাদের 40,000 ধরো এআইআর, ঠিক আছে, 40,000 হচ্ছে আমাদের এআইআর 40,000, এবং সে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, সে যদি সমস্ত কলেজগুলোও দেয় তার তো অবভিয়াসলি আসবে না মানে অ্যালটমেন্ট, তো তার নো আসবে। আর যার ধরো এখানে 15,000 হচ্ছে তার এআইআর এবং সে ঠিকঠাক করে চয়েস ফিলিং করেছে, তাহলে তার আসতে পারে। সেটা হতে পারে তার 10 নম্বর চয়েস, হতে পারে তার 15 নম্বর চয়েস, বা হতে পারে 20 নম্বর চয়েস, যেমন খুশি হতে পারে, বাট অ্যালটমেন্ট হয়তো এসেছে। মানে মোদ্দা কথা হচ্ছে আসা আর না আসা। তো অ্যালটমেন্ট যদি না আসে তাহলে সেই ক্যান্ডিডেটটা সরাসরি রাউন্ড 2 তে সে কিন্তু পার্টিসিপেট করে যাবে। ওকে, তাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এখন ওয়েট করতে হবে রাউন্ড 2 এর জন্য। আদারওয়াইজ এইটার মাঝে তো আমাদের স্টেট কোটার রাউন্ড 1 হবে, স্টেট কোটার রাউন্ড 1, তো সেইখানে সে চাইলে পার্টিসিপেট করতে পারে। ওকে, এটা চলে গেল। কিন্তু যাদের অ্যালটমেন্ট আসবে তাদের কাছে হচ্ছে মানে মেন ব্যাপার। তো আর এইখানেই ওই সিকিউরিটি ডিপোজিটের কন্ডিশনটা আছে। এবার তুমি একটা কলেজ পেয়েছো, এবার এই কলেজটা তোমাকে রিপোর্ট করতে হবে, মানে ফিজিক্যালি কিন্তু এখানে তোমাকে রিপোর্ট করতে যেতে হবে কলেজটাতে, তাতে কলেজটা তোমার যেখানেই লোকেটেড হোক, ঠিক আছে, ফিজিক্যালি তোমাকে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস, যা যা ডকুমেন্টস প্রয়োজন, কি কি লাগবে আমি অলরেডি জানিয়ে রেখেছি, সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাকে অ্যালটমেন্টে ওই ফিজিক্যালি কলেজটাতে ভিজিট করতে হবে, রিপোর্ট করতে। ওকে, এবার তুমি যদি এটা না করো, রিপোর্ট যদি তুমি না করো, তুমি যদি বলো যে না আমি সিটটা আমি অ্যাকসেপ্ট করবো না, আমি এক্সিট নেবো, তো তোমার এখানে কিন্তু ফ্রি এক্সিট থাকবে। অর্থাৎ তুমি ওই যে সিকিউরিটি ডিপোজিটটা যেটা করেছিলে, জেনারেল হলে 10,000 টাকা, আর কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হলে আমাদের 5,000, বা ডিমড ইউনিভার্সিটি সহ রাখা থাকলে 2 লাখ টাকা, তো সেটা কিন্তু তুমি ফুল রিফান্ড কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। ওই দিকের ওই নন রিফান্ডেবলটা তুমি পাবে না, তুমি ওই যেটা সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি এক্সিট নিয়ে নিলে যেহেতু পেয়ে গেলে। আর যদি বলে যে না, আর ফ্রি এক্সিট নিলে কিন্তু তুমি যে সিটটা পেয়েছিলে, মানে যে সিটটাতে অ্যালটমেন্ট হয়েছিল, সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেল, মানে সেই সিটটা তুমি কিন্তু আর পাবে না। তুমি যদি উইদিন যে ডেট দেওয়া থাকবে, একটা অ্যালটেড কলেজে ভিজিটের জন্য একটা ডেট দেওয়া থাকবে, মোটামুটি 7 দিন 8 দিন বা 10 দিনের মতন ডেট থাকে, তো তার মধ্যেই ভিজিট করতে হবে যারা চাইবে। তো যদি ভিজিট না করো ফ্রি এক্সিট হয়ে যাবে, এবং টাকা যে অ্যাকাউন্ট থেকে, যে ইউপিআই বা যে কার্ড থেকে তুমি পেমেন্ট করেছিলে, সেই কার্ডেতে পেমেন্ট রিফান্ড চলে আসবে কাউন্সেলিং প্রসেসের পরে। ঠিক আছে, তো ওটা চলে গেল। এবার তুমি যদি চাও যে না আমি সিটটা আমি ধরে রাখতে চাই, ধরে পরে আমি রাউন্ড 2 তে যেতে যাও, সেটাই পসিবল। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ওই কলেজটাতে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে, ফিজিক্যালি গিয়ে পরে তোমাকে ওখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, এবং করানোর পর তোমাকে ওখানে কলেজের যা যা তোমার ফিস বাগারা আছে সমস্ত কিছু পেমেন্ট করে পরে তোমাকে দেন মানে জানতে চাওয়া হবে যে তুমি কি আপগ্রেডেশনের জন্য যেতে চাও, বা তোমাকে এটা বলতে হবে যে স্যার আমি আপগ্রেডেশন করতে চাই, আমি আপগ্রেড করতে চাই। এবারে আপগ্রেডেশন মিনস হচ্ছে তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো তার উপরের গুলো পাচ্ছ কি পাচ্ছ না সেটার একটা চেকিং। ফর এক্সাম্পল ধরো কেউ এখানে 5 নম্বর কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছে, সে হয়তো এখানে কোনো একটা রেখেছে, ধরো এমস কল্যাণী রেখেছে, ঠিক আছে, একটা ক্যান্ডিডেট সে এখানে এমস কল্যাণী সে রেখেছে। এবার তার উপরে তার অনেকগুলো এমস আছে, এম ভুবনেশ্বর আছে, এমস আরো হ্যান ত্যান বিভিন্ন রকম রয়েছে, আমি আর যাচ্ছি না। তো এমস কল্যাণীতে তার অ্যালটমেন্ট এসেছে। এবার এই ক্যান্ডিডেটটা এবার চাইলে সে একবার দেখতে পারে যে আমি এই উপরের 4টের মধ্যে কোনোটাতে রাউন্ড 2 তে পাচ্ছি কিনা, এটার জন্যই হচ্ছে আপগ্রেডেশন। এবং এখানে আমি বলবো যদি স্যাটিসফাইড থেকে থাকো তাহলেই অ্যাডমিশন নেবে, আদারওয়াইজ আপগ্রেডেশনের জন্যই যাবে। ঠিক আছে, কারণ এতে তোমাদের কোনো অসুবিধা কিছু হবে না, তুমি ভিজিট করে পরে যেহেতু আপগ্রেডেশন করছো বা নেক্সট রাউন্ডে যাচ্ছ, যে কারণে তোমার এই সিটটা কিন্তু তোমার থাকবে। আর যারা ফ্রি এক্সিট নিচ্ছে তাদের সিটটা থাকবে না, তাদের সিট ক্যান্সেল, কিন্তু যারা ফিজিক্যালি ভিজিট করে পরে যাবে রাউন্ড 2 তে তাদের কিন্তু সিটটা থাকবে, সো আপগ্রেড করতে পারা যায়। এবার অনেকে হয়তো বলবে যে তাহলে উপরের গুলো যদি পাওয়ারই থাকতো তাহলে আমি রাউন্ড মানে আপগ্রেড করে রাউন্ড 2 তে কেন পাচ্ছি, আমি তো রাউন্ড 1এও পেতে পারি। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এখানে যে সমস্ত কলেজগুলো রয়েছে বা কলেজগুলো আছে সেগুলোতে অনেক ক্যান্ডিডেট অ্যালটমেন্ট পেয়েছে এবং ফুল হয়ে গিয়েছিল বলেই তুমি তোমার এইটাতে পেয়েছো। এবার এইখানে যেগুলো পেয়েছে, যে ক্যান্ডিডেটগুলো এই 4টে কলেজের মধ্যে পেয়েছে অ্যালটমেন্ট, তাদের মধ্যে কোনো ক্যান্ডিডেট হয়তো সেটাতে ভর্তি হয়নি বা সেটাতে স্যাটিসফাইড নয়, তাই সে ফ্রি এক্সিট নিয়ে নিয়েছে, এক্সিট হয়ে গিয়েছে, বা সে হয়তো অন্য কিছু চলে গিয়েছে, বা মানে অ্যাডমিশন হয়নি। তো ওই যে সিটটা, ওই সিটটা তো ফাঁকা হয়ে গেল, তখন ওই সিটটা সুযোগ পাবে ওই কলেজটা যে ক্যান্ডিডেট গুলো উপরের দিকে প্রেফারেন্সে রেখেছে তাদের কাছে সুবিধাটা আসবে। তো যে কারণে সেকেন্ড রাউন্ডেও নতুন কলেজ আসতে পারে, না আসার কিছু নেই, আসতে পারে। তো ওই কারণে আপগ্রেডেশন করাটা আমার মতে বলে উচিত, যদি না মানে এটাতে ফুললি স্যাটিসফাইড না থাকো তবে। ঠিক আছে, আর যদি ফুললি স্যাটিসফাইড থেকে থাকো তাহলে যেটা অ্যালটমেন্ট হয়েছে সেটাতে তুমি আপগ্রেডেশন করাবে না, নো আপগ্রেডেশন করিয়ে অ্যাডমিশন নিয়ে নিলে এবং ওয়েট করবে যখন ক্লাস শুরু হওয়া সেটার জন্য। আর যদি আপগ্রেডেশন করাও তাহলে কিন্তু রাউন্ড 2 তে চলে গেলে। তো এইখানে কিন্তু রাউন্ড 1 আমাদের শেষ। এবার এটার সাথে প্যারালাল ভাবে আমাদের WBMCCরও রাউন্ড 1 চলতে থাকবে, ওখানে অন্যরকম প্রসেস যা যা আছে সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড 1 এর যাবতীয় জিনিস, এবং এইখানটাতেই হচ্ছে একমাত্র আমাদের ফ্রি এক্সিট, মানে ওই সিকিউরিটি ডিপোজিটটা ফেরত নেওয়ার একটা সুযোগ।
যারা এখানে এই যে তুমি একবার অ্যালটমেন্ট পেয়ে আপগ্রেডেশন করিয়ে এইদিকে যেই চলে এলে, তার মানে কিন্তু তুমি আর ওই সিকিউরিটি ডিপোজিটটা ফেরত কিন্তু পাবে না, এবং ওটা ওইদিকে তোমার অ্যাডজাস্টেবল হয়ে যাবে অ্যাডমিশন ফিজের সাথে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস, এটা গেল রাউন্ড 1। এরপর আমরা যেহেতু রাউন্ড 2 তে ফাইনাল কনক্লুশনে চলে এলাম, তো এবার আমরা দেখবো রাউন্ড 2 তে কি হবে। নেক্সট এবার হচ্ছে আমাদের রাউন্ড 2, ঠিক আছে। আমরা রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে চলে এলাম। রাউন্ড 2 তে কারা কারা আসতে পেরেছে? রাউন্ড 2 তে যারা রাউন্ড 1 এতে কোনো সিট পায়নি তারা রাউন্ড 2 এ এসেছে। দ্বিতীয় কেস হচ্ছে যারা রাউন্ড 1 এতে সিট পেয়েছিল বাট আপগ্রেডেশন চুজ করেছিল, তারা রাউন্ড 2 তে এসেছে। এবং এর পাশাপাশি কিছু ফ্রেশ ক্যান্ডিডেটও কিন্তু রাউন্ড 2 তে আসতে পারে, মানে যারা রাউন্ড 1 এতে পার্টিসিপেট করেনি তারা যে এটাতে পার্টিসিপেট করতে পারবে না এমনটা নয়, তারা চাইলে এখানে সেম ভাবে ওই এইদিকে রেজিস্ট্রেশন ফিজ এবং ওইদিকে সিকিউরিটি ডিপোজিট করে পরে তারা কিন্তু আমাদের যে কাউন্সেলিং রয়েছে এই কাউন্সিলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে, তাদের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন। আর যারা অলরেডি রাউন্ড 1 থেকে ওই আপগ্রেডেশনের মারফত হোক বা নো অ্যালটমেন্টের মারফত হোক এসেছে, তাদের আর কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন বা ফি পেমেন্টের প্রয়োজন নেই। তাদের শুধুমাত্র যেটা করতে হবে, নতুন করে চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস লকিং করতে হবে, ঠিক আছে। তো এলো এবার হচ্ছে রাউন্ড 2 এর আমাদের অ্যালটমেন্ট রেজাল্ট। তো সেম অ্যাজ রাউন্ড 2 তে যদি কোনো রকম কোনো অ্যালটমেন্ট না আসে, তাহলে রাউন্ড 2 তে রাউন্ড 3 তে অটোমেটিক্যালি পার্টিসিপেট হয়ে যাবে। আর যদি রাউন্ড 2 তে অ্যালটমেন্ট আসে, তাহলেও সেম প্রসেস, সেম জিনিস, রিপোর্ট করতে হবে অ্যালটেড কলেজে, যে কলেজটায় অ্যালটমেন্ট এসেছে সেই কলেজে কিন্তু রিপোর্ট করতে হবে। যদি না করে তাহলে কিন্তু সিকিউরিটি ডিপোজিটটা ফর্টিফাইড হয়ে যাবে। অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট যেটা পেমেন্ট করেছিলে, জেনারেল বা ইডব্লিউএস হলে 10,000 টাকা, রিজার্ভ ক্যান্ডিডেট হলে 5,000 টাকা, বা ডিমড ইউনিভার্সিটির জন্য ক্যান্ডিডেট হলে 2 লাখ টাকা, তো সেটা কিন্তু আর তুমি ফেরত পাবে না। তুমি নাই নিতে পারো, তুমি কলেজে গেলে না মানে তো তুমি অ্যাডমিশন পেলে না, কিন্তু তুমি ওই টাকাটা কিন্তু আর ফেরত পাবে না, ওটা কিন্তু তোমার ফর্টিফাইড হয়ে গেলে। হ্যাঁ, তুমি যে কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলে ব্যাপারটা তা নয়, তুমি চাইলে এগেন রাউন্ড 3 তে বা স্ট্রে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করতে পারবে, বাট সেটার জন্য তোমাকে আবার নতুন করে কিন্তু সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে, ঠিক আছে। সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওইদিকে রেজিস্ট্রেশন ফিস পেমেন্টও কিন্তু তোমাদেরকে করতে হবে, মানে তখন তুমি অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করছো, ঠিক আছে। তো মানে আগের যে সিকিউরিটি ডিপোজিট যেটা রাউন্ড 1 এ দিয়েছিল সেটা কিন্তু তুমি আর পাবে না। বা যারা হয়তো রাউন্ড 2 তে নতুন করে অ্যালটমেন্ট মানে পার্টিসিপেট করলে তারা যে ফার্স্ট এডটা ফ্রি এক্সিট পাবে, এটাও কিন্তু না। রাউন্ড 2 তে যারা পার্টিসিপেট করলে, ফ্রেশ রেজিস্ট্রেশন করলে, তারাও একটা সিকিউরিটি ডিপোজিট দিয়ে পার্টিসিপেট করলে আগের রাউন্ডের ক্ষেত্রে যেমন কি হলো, ফ্রি এক্সিট ছিল। তো তোমরা হয়তো ভাববে যে এটা তো এই আমাদের জন্য তো এটা ফার্স্ট রাউন্ড, তাহলে আমরাও ফ্রি এক্সিট পাবো, ব্যাপারটা কিন্তু তা নয়। রাউন্ড 2 তে ফ্রি এক্সিট হয় না। রাউন্ড 2 তে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন বা ফ্রেশ রেজিস্ট্রেশন করবে, তারাও যদি সেম কন্ডিশন হয়, কলেজ পেয়েছো বাট অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করোনি বা তুমি রিপোর্ট করোনি, তাহলে কিন্তু তোমার সিকিউরিটি ডিপোজিটটা ফর্টিফাইড হয়ে যাবে, মানে ওটা তুমি ফেরত পাবে না। তো ওটা একটা গেল। এবার যদি তুমি রিপোর্ট করো, সেম অ্যাজ এখানেও তোমার কাছে আপগ্রেডেশনের অপশন থাকবে যে রাউন্ড 3 তে যাওয়ার জন্য, আদারওয়াইজ সেটা দিয়ে অ্যাডমিশন নিয়ে নেওয়া। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রাউন্ড 1 থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো, ঠিক আছে, মানে রাউন্ড 1 এতে তোমাদের কোনো একটা কলেজ পেয়েছিলে বাট সেটাতে স্যাটিসফাইড না থাকার জন্য, বা একবার দেখতে চাইলে যে আমার তো এর উপরের গুলো তো যেটা পেয়েছি তার থেকে তো বেটার যদি পাই আমার র্যাঙ্কে, তাই একবার দেখি, তো সেই হিসাবে তোমরা আপগ্রেড করতে দিয়েছিলে। যদি তোমাদের আপগ্রেডেশনে নতুন কলেজ না আসে, মানে ধরো তোমার আপগ্রেড হলো না, যেটা পেয়েছিলে রাউন্ড 1 এ সেটাই এসেছে, তো তাহলে তো তোমাদের ব্যাপার কিছু থাকছে না। সেম ভাবে তোমরা আবার সেই কলেজে গিয়ে আপগ্রেডেশন করে রাউন্ড 3 তে যেতে পারো, আদারওয়াইজ অ্যাডমিশন আর দেখলে যে আর যাবো না, ঠিক আছে আমি অ্যাডমিশন হয়ে যাবো, নিয়ে নিলে। কিন্তু যদি তোমার নতুন কলেজ অ্যালটমেন্ট হয়, ধরো ওই যে বললাম না 5 নাম্বারে অ্যালটমেন্ট হয়েছিল এমস কল্যাণী, সেটার জায়গায় তোমার নতুন করে অ্যালটমেন্ট হলো, তুমি যেটা 4 নাম্বারে দিয়েছিলে বা 3 নাম্বারে দিয়েছিলে, ধরো এমস ভুবনেশ্বর দিয়েছিলে, ঠিক আছে, বা এমস ঋষিকেশ দিয়েছিলে, তো সেটাতে তোমার অ্যালটমেন্ট হলো, তাহলে কি হবে, তুমি আগের যেটা পেয়েছিলে মানে এমস কল্যাণী, সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে গেল। মানে এমনটা না তোমার রাউন্ড 2 তে এসে দাঁড়িয়ে তখন তোমার কাছে দুটো অপশনস থাকবে যে আমি এমস কল্যাণী নেবো নাকি আমি এই ভুবনেশ্বরটা নেবো বা ঋষিকেশটা নেবো যেটা আমার এখন এসেছে, এই অপশনস কিন্তু তুমি পাবে না। তখন কিন্তু আগেরটা ক্যান্সেল হয়ে যাবে এবং তোমার কাছে যদি অ্যাডমিশন নেওয়ার হয় তুমি নতুনটাতে নিতে পারবে, আদারওয়াইজ তোমার ওই আপগ্রেড করাতে পারবে, ঠিক আছে। মানে আগেরটার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। যে কারণে তোমাদের চয়েস ফিলিংটা এইভাবেই করতে হবে, যেন ওই আপগ্রেড করে নতুন কলেজ এলে যেন এই রিগ্রেটটা না হয় যে আমি আমার আগেরটাই ভালো ছিল, আমি আমার ওটাই চাই, কারণ এটা কিন্তু পসিবল নয়। তাই উপরের দিকে সবসময় তুমি যেগুলো বেশি প্রেফার করছো সেগুলোকে রাখবে, দেন আস্তে আস্তে ডিগ্রেডেশন করতে 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 সেই মতন করে কলেজগুলো সাজাবে। তাহলে কি হলো, আপগ্রেড করে উপরে এলো মানে নিশ্চয়ই সেটা বেটার কলেজ, যেটা পেয়েছিলে তার থেকে বেটার, তাই সেটাকে উপরে রেখেছিলে। তো চয়েস ফিলিং কিন্তু ঠিকঠাক করে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এটা একটা হচ্ছে জেন্টাল রিমাইন্ডার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা রাউন্ড 3 তে চলে আসবে। এবার রাউন্ড 2 এর যা কিছু হলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, ওইদিকে প্যারালাল ভাবে WBMCC রাউন্ড 2 কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। আর যারা ধরো ওই নতুন কলেজ অ্যালটমেন্ট পেলে, মানে রাউন্ড 1 এতে কোনো একটাতে ছিল, অন্য একটা কলেজে ছিল, এখানে অন্য নতুন একটা কলেজে এলো,
তো তাদেরকে কি করতে হবে, আগে ওই রাউন্ড 1-এ অ্যালটমেন্ট পাওয়া কলেজকে যেতে হবে, ফিজিক্যালি গিয়ে ওখান থেকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে, ফিজ ফেরত নিয়ে আসতে হবে, নিয়ে এসে তোমাকে আবার যে নতুন কলেজটা অ্যালটমেন্ট পেলে সেইখানে এসে তোমাদেরকে ফিজিক্যালি সমস্ত ডকুমেন্টস ফিজ টিজ দিয়ে রিপোর্ট করে আবার সেম প্রসেসে হয় আপগ্রেডেশন কিংবা অ্যাডমিশন তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো রাউন্ড 2 এর ক্ষেত্রে একটু অনেকটা বেশি টাইম দেওয়া থাকে, কারণ এরকম ফেরত ঘুরতের অনেকটা ব্যাপার থাকে, তো একটা কলেজে যে আবার সেখান থেকে ব্যাক এসে আবার নতুন কলেজে যাওয়া, তো একটু টাইম লাগে, কারণ অনেকে, এটা তো অল ওভার ইন্ডিয়া জুড়ে, তো মানে ট্রাভেলিং এর জন্য অনেকটা টাইম যেতে পারে, যে কারণে এটাতে মোটামুটি ভালো রকমের টাইম কিন্তু দেওয়া থাকে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে রাউন্ড 1-এর সময় তোমাদের সমস্ত ডকুমেন্ট জমা নিয়ে নেবে, ওখান থেকে তোমাদেরকে ফেরত নিয়ে আসতে হবে। আর যাদের সেম কলেজ আছে তাহলে তো তাদের কিছুই নেই, একবারই যাবে ওই কলেজে, গিয়ে আবার যদি আপগ্রেডেশন করতে চাও আপগ্রেডেশন করবে, আদারওয়াইজ নো আপগ্রেডেশন। ঠিক আছে, তো এইভাবে হয়ে গেল আমাদের রাউন্ড 2। নেক্সট এবার আমরা চলে এলাম হচ্ছে আমাদের রাউন্ড 3-তে। ঠিক আছে, রাউন্ড 2 এর সমস্ত কিছু কমপ্লিট। রাউন্ড 3-তে কারা কারা এসেছে, সেম ভাবে যারা রাউন্ড 2-তে কোনো অ্যালটমেন্ট পায়নি তারা রাউন্ড 3-তে এসেছে, আর ওইদিকে রাউন্ড 2 থেকে যারা সিট পেয়ে আপগ্রেড করিয়ে এসেছে তারা রাউন্ড 3-তে এসেছে, এবং অ্যাজ ওয়েল এজ এখানেও ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে, সেই তাদের জন্য সেম প্রসেস, রেজিস্ট্রেশন ফি, সিকিউরিটি ডিপোজিট দিয়ে তারপরে করতে হবে। এছাড়া যারা আমাদের এর আগের রাউন্ডে অর্থাৎ রাউন্ড 2-তে সিট অ্যালটমেন্ট পেয়েছিল বাট আমাদের রিপোর্ট করেনি, তারাও এখানে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তাকে নতুন করে আবার ফিস পেমেন্ট করে করতে হবে, মানে আবার নতুন করে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, তারপরে গিয়ে সে কিন্তু করতে পারবে, কারণ সে এক্সিট হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এই সব ক্যান্ডিডেটগুলো রাউন্ড 3-তে এসেছে। এবার রাউন্ড 3-র ক্ষেত্রে রাউন্ড 3-র অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, যদি অ্যালটমেন্ট রেজাল্টে স্টিল কারণ নো থাকে, অর্থাৎ অ্যালটমেন্ট পায়নি, তাহলে সে এলিজিবল ফর স্টে রাউন্ড, মানে সরাসরি যাচ্ছে না, সে এলিজিবল, স্টে রাউন্ডের জন্য এলিজিবল, কারণ স্টে রাউন্ডে আমাদের নতুন করে করতে হয়। ঠিক আছে, নতুন করে রেজিস্ট্রেশন, নতুন করে চয়েস ফিলিং সবকিছু নতুন করে করতে হয়, সেই জন্য এলিজিবল ফর স্টে রাউন্ড, মানে স্টে রাউন্ডে যেতে পারবে। আর যারা ইয়েস করবে, মানে যাদের অ্যালটমেন্ট আসবে, মানে সেটা হতে পারে তার রাউন্ড 2 থেকে আপগ্রেড হয়ে আবার নতুন কলেজ এসেছে, বা হতে পারে সেম কলেজ এসেছে, বা যেমনই কন্ডিশন হোক না কেন অ্যালটমেন্ট তার এসেছে, তো এইখানে এসে সেম প্রসেস, তোমার অ্যালটেড কলেজে রিপোর্ট করতে হবে। যদি কেউ রিপোর্ট না করে তাহলে সে এক্সিট হয়ে যাবে, এবং তার যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল সেটাও তার ফরফেচিওর হয়ে যাবে, মানে সে আর ওটা ফেরত পাচ্ছে না, তার পাশাপাশি এলিমিনেট হয়ে যাবে, মানে সেই ক্যান্ডিডেটটা কিন্তু আর স্টে ভ্যাকেন্সিতে বা স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, যদি অ্যালটমেন্ট পাওয়ার পরেও কেউ রিপোর্ট করতে না যায় তাহলে। ঠিক আছে, এক্সিট হয়ে যাবে, সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবে না, এবং অ্যাজ ওয়েল এজ এলিমিনেট হয়ে যাবে আমাদের স্টে রাউন্ডের জন্য। ওকে, তো মানে অ্যাট দ্য এন্ড রাউন্ড 3-তে যদি অ্যালটমেন্ট আসে তাহলে কিন্তু তোমাকে সেই সিটটাতে অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে এবং কলেজ জয়েন করতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং থেকে। তোমাকে এবার স্টেটের যে স্টেট কোটা চলছে সেই দিকে তোমাকে নজর দিতে হবে, বা তুমি প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে আরে তোমাকে ওই দিকে স্টেটেতে রাখতে হবে। সেইভাবে মানে রাউন্ড 3-তে এসে অ্যালটমেন্ট দিলে তোমাকে সেটা নিতে হবে, তাতে অ্যালটমেন্টটা যেভাবেই আসুক না কেন, তোমার রাউন্ড 2 এর আপগ্রেড হয়ে আসুক বা সেম আসুক, বা সেই রাউন্ড 1 থেকে আপগ্রেড হতে হতে এসেছে হোক, যেমনটাই হোক না কেন, তোমাকে রাউন্ড 3-তে যদি অ্যালটমেন্ট আসে তোমাকে হয় অ্যাডমিশন নিতে হবে, আদারওয়াইজ এক্সিট করে যেতে হবে উইথ একদম এলিমিনেশন এবং পুরো সিকিউরিটি ডিপোজিট বাদ দিয়ে। আর এখানেও সেম কথা, রাউন্ড 2-তে যারা যে কলেজটা পেয়েছিলে সেটা হতে পারে রাউন্ড 1 এরটাই সেম ছিল, বা হতে পারে রাউন্ড 1 থেকে আপগ্রেড হয়ে নতুন কলেজ এসেছে, যেটাই হোক না কেন রাউন্ড 2-তে যেটা ছিল সেই কলেজটাই যদি সেম থাকে রাউন্ড 3-তে, তাহলেও সেই সেম কথা, তোমাকে সেই সেম কলেজেই যেতে হবে। আর যদি নতুন কলেজ আছে আবারও আপগ্রেড হয়ে আরো উপরে এসেছে, তাহলে সেম আগের কলেজটা মানে রাউন্ড 2-তে যেটা ছিল সেটা তোমার বাতিল হয়ে যাবে, এবং এখন যেটা পেলে সেটাতে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি নেবে কি নেবে না অ্যাডমিশন। ঠিক আছে, এবং সেটার জন্য সেম প্রসেসে আগের কলেজ থেকে সমস্ত ডকুমেন্টস ফিজ নিয়ে আসতে হবে, এসে আবার নতুন কলেজে ফিজিক্যালি রিপোর্ট করতে হবে। তো এইভাবে হয়ে গেল। এবার এটা আমাদের রাউন্ড 3 কিন্তু কমপ্লিট হয়ে গেল, ওইদিকে আমাদের WBMCC-র রাউন্ড 3 চলতে থাকছে। এরপরে আমাদের চলে আসবে হচ্ছে এই স্টে রাউন্ড। ঠিক আছে, যেটা খুব একটা রেকমেন্ড হয়তো করবো না, এই রাউন্ড 3 পর্যন্ত তোমরা দেখতে পারো, বাট তারপরে স্টে রাউন্ডের জন্য বা স্টে রাউন্ডের ভরসাতে খুব একটা না থাকাই ভালো, কারণ এখানে খুব একটা যে বিরাট সিট থাকে আমাদের বিশেষ করে গভর্নমেন্টগুলো সেটা কিন্তু না, ডিমড ইউনিভার্সিটি থাকে, বাট গভর্নমেন্টের বিরাট যে সিট থাকে তা কিন্তু নয়। নেক্সট এবার তাহলে হচ্ছে আমাদের স্টে রাউন্ড, যেটা একদম লাস্ট রাউন্ড আমাদের এমসিসির কাউন্সেলিং এ। তো এখানে তো বুঝতেই পেরে গেছো কারা কারা আসছে, এবং তার পাশাপাশি ফ্রেশ রেজিস্ট্রেশনও করতে পারে যারা আমাদের 3 রাউন্ড কাউন্সেলিং এ পার্টিসিপেট করেনি, একদম ডাইরেক্ট স্টে রাউন্ডে করতে চাইছে, তারাও চাইলে এখানে করতে পারে, সেম প্রসেসই করতে হবে। তো ফ্রেশ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে হবে, করার পর এখানে যদি কারোর অ্যালটমেন্ট না আসে তাহলে তার আর কিছু নেই, বেরিয়ে গেল সে। আর যার অ্যালটমেন্ট আসবে, এখানে হচ্ছে মোস্ট ভাইটাল জিনিস, যদি অ্যালটমেন্ট আসে, সিট যদি অ্যালটেড হয়, সিট যদি অ্যালটমেন্ট পায় কেউ তার চয়েস ফিলিং অনুযায়ী,
তাকে কিন্তু সেই কলেজটা বা সেই সিটটা অ্যাকসেপ্ট করে অ্যাডমিশন নিতেই হবে, ঠিক আছে। যদি সে না নেয়, তার অ্যালটমেন্ট এসেছে কিন্তু সে নিল না, তাহলে কি হবে, তার ফিস টিস তো গেলই, ফরফিচিওর তো হচ্ছেই, ফিস টিস গেল, কিন্তু তার পাশাপাশি কিন্তু সে ব্যান হয়ে যাবে 1 বছরের জন্য, কিন্তু সে ব্যান হয়ে যাবে, মানে নেক্সট 1 বছর নিট এক্সাম থেকে সে ব্যান হয়ে যাবে। অর্থাৎ ওই ক্যান্ডিডেটটা কিন্তু নেক্সট ইয়ার, মানে এটা তো 2025, অর্থাৎ 2026-এর নিট এক্সামিনেশনে সে কিন্তু বসতে পারবে না। এক্সামেও হয়তো যদি বসতে পারে, কাউন্সেলিং পার্টিসিপেট করতে পারবে না, এবং যদিও বসতে দেবে না, এক্সামেই বসতে দেবে না, কারণ এখানে ক্লিয়ারলি মেনশন আছে ব্যান ফর নেক্সট 1 ইয়ার নিট এক্সামিনেশন। সো বি কেয়ারফুল স্ট্রে রাউন্ডে পার্টিসিপেট করতে হলে। যদি অ্যালটমেন্ট আসে, তোমাকে কিন্তু নিতেই হবে কলেজটা, আদারওয়াইজ কিন্তু 1 বছরের জন্য তোমার ব্যান লেগে যাবে নিট এক্সামে, তুমি কিন্তু নিট এক্সামে পার্টিসিপেট করতে পারবে না নেক্সট ইয়ারে 1 বছরের জন্য। তারপরের এই বছরগুলোতে আবার পারবে, কিন্তু 1 বছরের জন্য ব্যান হয়ে যাবে তুমি, ওকে। সো এই হচ্ছে আমাদের পুরো নিটের অল ইন্ডিয়া কোটার এমসিসির কাউন্সেলিং, যেখানে আমাদের 15% গভর্নমেন্ট সিট এবং 100% এইমস, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, জিপমার, এই সমস্ত যে সিটগুলো থাকে সেগুলোর পুরো টোটাল কাউন্সেলিং একদম রাউন্ড 1 থেকে শুরু করে স্টে রাউন্ড পর্যন্ত, ওকে। আশা করছি এমসিসির এই যে কাউন্সেলিংটা, এই ফুল কাউন্সেলিং এর মধ্যে আর সেরকম কোনো ডাউট বা কোনো অসুবিধা কিছু তোমাদের নেই, যারা যারা কাউন্সেলিংটায় পার্টিসিপেট করতে চাইছো। আর যারা ডাব্লিউবিএমসিসিতে পার্টিসিপেট করতে চাইছো, তাদের জন্য কোনো চাপ নেই, এত লেন্দি প্রসেসও না। ডাব্লিউবিএমসিসিটা আরও মোটামুটি শর্টকাট বলতে পারো, এবং সেটার আমি ভিডিও নেক্সট দিয়েও দেবো, চাপ কিছু না। সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবে গিয়ে তুমি সেটার আপডেট পেয়ে যাবে। আর তাছাড়া তো আগেই বলেছি যে কারা কারা স্টেট কোটার জন্য মোটামুটি একটা সেফ জোনে রয়েছে, গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কলেজ পাওয়ার, তো তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে, যে ভিডিওগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলেতে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনেও আমি দিয়ে রেখেছি, সেগুলো গিয়ে কিন্তু ডেফিনেটলি দেখে নেবে। আর তার পাশাপাশি এমসিসির কাউন্সেলিংয়ে হোক বা ডাব্লিউবিএমসিসির রিকোয়ার্ড ডকুমেন্টসের লিস্ট কিন্তু অবশ্যই দেখে নেবে। তো সেটার জন্য যে ভিডিওটা দেওয়া আছে, ভিডিওটা অবশ্যই তোমরা চেক করবে, আমি লিঙ্ক টিঙ্ক সব জায়গাতেই দিয়ে রাখবো, তো ওখান থেকে গিয়ে রিকোয়ার্ড ডকুমেন্টসও তোমরা কিন্তু দেখে নেবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা লেন্দি, কারণ প্রসেসটা লেন্দি এবং খুব ভাইটাল অনেকগুলো জিনিস রয়েছে, কারণ অল ইন্ডিয়া লেভেলের তো অনেক মানে ব্যাপার স্যাপার জিনিসগুলোকে বলতে হবে ডিটেলসে। বাট ডাব্লিউবিএমসিসিটা অত ডিটেলস লাগবে না, বা অত কমপ্লেক্স জিনিসও নেই, যে কারণে ওটাতে খুব একটা লেন্দি হবে না। বাট স্টিল ওটাও যেমনই হোক না কেন, দেখবে টিল এন পর্যন্ত, এবং যেমনটা এটা টিল এন পর্যন্ত তোমরা দেখছো, ঠিক আছে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তো তোমাদের খুবই কাজে আসবে। যদি কাজে এসে দেখে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছায়। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীতে প্রচুর হেল্প কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিটের, সেগুলোতে যদি জয়েন না হয়ে থাকে তো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রেখেছি। আর এটার এই যে একটা যে ফ্লো চার্ট, মানে এই যে যেভাবে আমি দেখালাম, এটার ফ্লো চার্টেরও আমি একটা পিডিএফটার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে নিজেরা এই ব্যাপারটাকে একটু দেখে শুনে আরো ভালো করে ক্লিয়ার করে নিতে পারবে ফ্লো চার্টটা দেখে পড়ে, ওকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।